জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সব কিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গে সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করবে, কখনো করবে আনন্দিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি আমি অন্তরা রায়চৌধুরী। আজ চতুরঙ্গে আমাদের সাথে আছে নির্মাতা বদরুল আনাম সদ এবং অভিনয় শিল্পী সোহেল মণ্ডল। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। কেমন আছেন? আছি, ঠিকঠাক আছি। শ্যামা কাব্য একটি সাইকোলজিক্যাল ড্রামা, সেটা আপনি 2003-তে এটার গল্পটা আপনি পেয়েছিলেন। এখন আজকে 2023-24-এ আপনি এটা রিলিজ দিয়েছেন। তো এটার ব্যাপারে যদি আমরা একটু শুনতে পারতাম আপনার কাছ থেকে। এটার ব্যাপারে কি ধরনের কথা শুনতে চাচ্ছেন? বিভিন্ন, কারণ আপনার গল্পটা এসেছিল, আপনি বলেছিলেন, আমি অনেক জায়গা থেকেই জানতে পেরেছি, কিন্তু আপনার গল্প এসেছিল, কিন্তু এটা নিয়ে আপনি 20 বছরের মতো কাজ করেছেন। তো এখন কেমন লাগছে? এটা অলরেডি আমরা অনেকজন দেখে ফেলেছি, কেমন লাগছে যে অডিয়েন্স রিঅ্যাকশনটা কেমন লাগছে? 20 বছর তো কন্টিনিউয়াস কাজ করিনি। গল্পটা মাথায় ছিল, বিভিন্ন সময় চারা দিয়ে উঠতো, তারপরে একটু ডেভেলপ হতো, এরপরে আবার থেমে থাকতো, তারপরে আবার কিছুদিন পরে মাথায় আসতো, আবার একটু ডেভেলপমেন্ট হতো, আবার থেমে থাকতো। এইভাবে একটা পর্যায়ে 2018-19-এর দিকে চিন্তা করে ওকে এটা ফিল্ম বানাবো। তো শেষ পর্যন্ত গল্পটা নিয়ে সিরিয়াসলি ভাবা শুরু করা, পরবর্তী স্ক্রিপ্টিং, যেটা প্রাথমিক এবং ফাইনাল স্ক্রিপ্টের মধ্যে প্রায় 2-2.5 বছর চলে গেছে। তো এই গেল গল্পের কথা। আর এখন যেটা হচ্ছে, এই সিনেমাটার অম্লমধুর বলা যায় কি? কাইন্ড অফ অম্লমধুর। তো অম্লটার পেছনের গল্পটায় না ঢুকি, মধুরটা হচ্ছে যখন একজন দর্শক দেখেন, তার একটা সার্টেন বা বড় পার্সেন্টেজ যখন রিয়েলি অ্যাপ্রিসিয়েট করে। আমি সেটা বড় পার্সেন্টেজ কেন, যখন একটা দর্শকও ট্রুলি ফিল্মটা অ্যাপ্রিসিয়েট করে, ওর আন্ডারস্ট্যান্ড করে, কমিউনিকেট করে, সেই পুরো ব্যাপারটাই ভীষণ মধুর। বাহ, আমি এখন সোহেল মণ্ডলের কাছে চলে যাব। এই চরিত্রটা আপনার অন্যান্য চরিত্র থেকে কিন্তু খুবই আলাদা। আপনি তো মঞ্চ থেকে এসেছেন, তো যে কোনো চরিত্র আপনি অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। আমাদেরকে যদি একটু বলতে পারেন যে এই চরিত্র যখন আপনাকে বলা হয়েছিল, তখন আপনার কি রিয়াকশন ছিল? রিয়াকশন খুবই মিক্স। একটা হচ্ছে বদরুল আনাম সৌদ আমাকে ডেকেছে, সুবর্ণা হপা যেটার প্রডিউসিং করছে, এইটুকুই তো যথেষ্ট। গল্প আর কি, চরিত্র আর কি। সো যে কোনো অভিনেতার জন্য বদরুল আনাম সৌদ ভাইয়ের সাথে কাজ করাটা খুবই প্রিভিলেজ আর কি। মানে অনেক কিছু শেখার আছে, আমাদের অনেক কিছু জানার আছে, বোঝা আছে। একটা জার্নি মধ্য দিয়ে যাওয়া যায়, তাদের এক্সপিরিয়েন্সের সাথে সংযুক্ত হওয়া যায়। তো সেইটা তো একটা বিরাট ব্যাপার ছিল। এটা গল্পের বাইরের কথা বললাম। অ্যান্ড দেন গল্প শোনা, চরিত্র সম্পর্কে ধারণা পাওয়া, আমার প্রিভিয়াস কাজের একটা রেফারেন্স আছে, সেটার বাইরে গিয়ে আর একটা নতুন চরিত্রকে দেখতে পাওয়া। সো পুরো বিষয়টা আমার জন্য ছিল খুবই ইন্টারেস্টিং, এবং সেই ইন্টারেস্টিং বিষয়টা আমাকে মানে সুযোগ করে দিয়েছেন সৌদ ভাই। সো সব কিছু মিলে বলতে পারি আজাদ যে চরিত্রটা, আমার অনেকেই বলছেন ভালো করেছি বা একটা অনুভূতি শেয়ার করছেন বা করছেন, বাট দিন শেষে আমি কতটা এনজয় করেছি সেটাও খুব ইম্পর্টেন্ট। আমার কাছে পুরো জার্নিটা ভীষণ এনজয়েবল ছিল, এবং খুবই এনজয় করেছি আমি চরিত্রটা নির্মাণের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে, এবং আমরা শুটিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন গিয়েছি, এবং পাশাপাশি এখন দর্শক দেখতে পাচ্ছেন, সেটার একটা রিয়াকশন দেখতে পাচ্ছি। তো সব মিলে শ্যামা কাব্য এবং আজাদ আমার ক্যারিয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি। আমরা প্রধান চরিত্রে আপনাকে এখানে দেখতে পেয়েছি। তো আপনি এর আগে অনেক কাজ করেছেন, যেগুলো আমরা তো আপনার কাজ অনেক দেখেছি, সেখানে আপনি 500 চরিত্রেও অভিনয় করেছেন, কিন্তু শ্যামা কাব্যে আপনি প্রধান চরিত্র। আর এই চরিত্রর আমি যখন ট্রেলার দেখেছিলাম, এই চরিত্র বিভিন্ন ভাগ আছে, লেয়ার্স আছে, যেটা আমরা বলছিলাম। তো এই চরিত্রকে আপনি অ্যানালাইজ যখন করেছিলেন, সেটার জার্নিটা আমাদেরকে একটু বলতেন, যে লেয়ারটা কিভাবে আপনি ভেঙেছেন।
একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, আমি এর আগেও 5-6টা সিনেমা করেছি যেগুলো আমার সাপোর্টিং কাজ ছিল, কিন্তু শ্যামাকাব্য আমার জন্য অ্যাজ আ লিড ফার্স্ট কাজ বলা যায় সেভাবে। সো স্বাভাবিকভাবে একটা বড় দায়িত্ব কাঁধে চলে আসে, দর্শককে স্ক্রিনে ধরে রাখা, চরিত্রের বিশ্বাসযোগ্যতা তৈরি করা। তো সেটার পুরো কাজটা তো আসলে স্ক্রিপ্টে হয়েছিল, যেহেতু সৌদ ভাইয়ের নিজেরই গল্প, নিজেরই স্ক্রিন প্লে, সো চরিত্রের একটা অবয়ব ওখানেই তৈরি করা ছিল। পাশাপাশি আমরা যখন চরিত্রটা নির্মাণ শুরু করি তখন ভাইয়ার একটা ভিশন ছিল এই চরিত্রটার শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে লেয়ার্সের কথা বলেন, সেই লেয়ার্সগুলো কী হতে পারে, সেটার সাবটেক্সটগুলো কী, সেগুলো নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তারপরে সেগুলো নিয়ে আমরা ব্রেন স্টর্মিং করেছি। অ্যান্ড ওই লেয়ার্সগুলো তৈরি করা, যেমন আমি একটা চরিত্র নির্মাণ করার ক্ষেত্রে যেই ধরনের স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, সেটার পাশাপাশি সৌদ ভাই একটা নতুন ডিরেক্টর, মানে নতুন ডিরেক্টর ওইটা না, মানে আমার জন্য আরেকজন নতুন ডিরেক্টর, সো তার একরকম প্রক্রিয়া আছে চরিত্র নির্মাণের ক্ষেত্রে, সেটাকেও সহযোগিতা হিসেবে নিয়েছি যে এইভাবে আগালেও হয়তো চরিত্রটার এই লেয়ার্সগুলো ফাইন্ড আউট করা যায়। তো এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার এই চরিত্রটা নির্মাণ করা হয়েছে এবং প্রচুর আমরা কথা বলতাম। আমাদের মোটামুটি 2-3 মাস, 2-2.5 বছরের যে জার্নিটা, এটা শুটিং এর আগের 6 মান্থস বলছি, তার মধ্যে আমরা ক্যারেক্টার্স নিয়ে কথা বলেছি কয়েক মাস, তারপরে 3 মান্থসের মতো রিহার্সাল, এবং রিহার্সালের মধ্যেও ক্যারেক্টারটাকে ডেভেলপ করা বা ফাইন্ড আউট করা, এবং ব্যাপারটা যতটা অর্গানিক ওয়েতে হতে পারে। রিহার্সালের সময় আমরা একটা কথা জানতে পেরেছি যে রিহার্সালের সময় একজন নায়িকা ছিলেন, এরপরে আমরা নীলাঞ্জনা নীলাকে দেখতে পাই। আর এটা এই কোয়েশ্চেনটার সম্মুখীন আপনি অনেক হয়েছেন, আর না, আমি শুধু এটা জানতে চাই, আমি এই উত্তরটা পাইনি, যে এটা জানতে চাই যে আপনি যখন ভাবছিলেন যে না, নায়িকার চরিত্রে ওনাকে মানাচ্ছিল না, মানে কি দেখে আপনার সেটা মনে হয়েছিল? যিনি নীলাঞ্জনা নীলার আগে যিনি ছিলেন, সো এটা কেন, মানে আপনি আপনার ডিরেক্টরের চোখে এমন কি দেখেছিলেন? তাহলে আমরা ওটা জানতে চাই যে ব্যাপারটা কেমন হয় আসলে রিহার্সালের সময়। রিহার্সালের সময় অনেক কিছুই হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই প্রসঙ্গতে আর কথা না বাড়াতে আগ্রহী, কারণ শেষ পর্যন্ত আমরা অন্য একজনের সঙ্গেই কাজটা করেছি এবং এখন সেই সিনেমার শ্যামা, এবং এটাই মুখ্য, ওখানে ঘটনা দুর্ঘটনা আমরা সব অতিক্রম করে চলে এসেছি একদম। তো আমি আবার আগের কথায় ফিরে যাই। তো আপনি যখন স্ক্রিপ্ট লিখেন, আমরা জানি বদরুল আলম সৌদ যখন স্ক্রিপ্ট লেখে, আই এম সরি বদরুল আলম সৌদ যখন স্ক্রিপ্ট লেখে, তখন উনি ইউ আর মোর অফ আ স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড আ ডিরেক্টর, তাই না? তো এই জায়গাতে আপনি যখন 2-2.5 বছর স্ক্রিপ্টটা লিখতেন, তখন আপনি তো একটা চরিত্রকে চিন্তা করে লিখতেন, তখন তো আপনি ডিসাইড করেননি যে আমাদের সোহেল মণ্ডল এটাকে পরিচালনা করবে। এই ব্যাপারটা, এই জায়গাটা যখন আমরা করি, আমরা কি অন স্পট কোনো স্ক্রিপ্ট চেঞ্জ করে ফেলি ডায়লগের সময়? সচরাচর আমি করি না, সচরাচর করা হয় নট রিয়েলি। যদি ওই মোমেন্টে শ্যুটের সময় বিশেষ কিছু আমাকে ধাক্কা না দেয় যে আচ্ছা এই শব্দটি এই মোমেন্টে খুব বেখাপ্পা লাগছে, বা হয়তো আমরা চিন্তা করেছি আগে স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের শ্যুটের আগে যে আচ্ছা এই সিনটা একটু ডিফারেন্ট ওয়েতে ডেভেলপ হয়ে গেছে, তাহলে এই ডায়লগটা এই ক্ষেত্রে একটু অপ্রাসঙ্গিক হতে হবে। বাট আদারওয়াইজ আমি পার্সোনালি যেটা চেষ্টা করি, একদম শব্দ যেটা আছে, যে সেন্টেন্স যেটা আছে ঠিক সেটাই বলা, যে আমি সোহেলকে বলছি, সোহেল আপনি কেমন আছেন আজ, যদি এটা লেখা থাকে তাহলে কোনোভাবেই এটা বলা যাবে না আজ কেমন আছেন আপনি সোহেল, বলতে হবে সোহেল কেমন আছেন আপনি আজ, কারণ প্রত্যেকের সেন্টেন্সের মেকিং ডিফারেন্ট, ঠিক আছে? তো আজাদ যেভাবে আমি ভেবেছি তার বাক্যবিন্যাস যেরকম, শ্যামার বাক্যবিন্যাস একরকম নাও হতে পারে, আবার অন্য একটি চরিত্রের বাক্যবিন্যাস একরকম না, প্রত্যেকের রুচি শিক্ষা প্রত্যেকটি জিনিস আলাদা। সো এটা তো আমি আগে ভেবে লিখেছি। অন স্পট আমি খুব বেখাপ্পা না ঠেকলে একটি শব্দ পরিবর্তনে আগ্রহী নই। আর এটার সাথে ভাইয়ের সাথে আমি একটা জিনিস অ্যাড করি, যেমন কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে আসলে চরিত্র নির্বাচন হয়। একটা হচ্ছে যখন গল্পটা তৈরি হতে থাকে, তখন আসলে গল্পটাই তৈরি হতে, ওই ওয়ার্ল্ডটা তৈরি হতে থাকে, ওখানে চরিত্রের আজাদি, সেটা কে সেটা না নির্ণয় করেই সেটা, কারণ আজাদের ওই অবয়বটা তো তৈরি হচ্ছে।
আরেকটা হচ্ছে যে হয়তো কখনো কখনো কোনো রাইটার বা কোনো ইয়ে থেকে কোনো একটা চরিত্রকে ভেবেই বা স্ট্রাকচারকে ভেবেই হয়তো চরিত্রটা লিখছেন, দুই প্রক্রিয়ার মধ্যেই হয়। কিন্তু এই যে একটা প্রক্রিয়া যে আমি চরিত্রটা নির্মাণ করে ফেলছি, তো এইটার এখন তো আমাদের দায়িত্ব ওই চরিত্রটা হয়ে ওঠে। আমরা ইভেন আর কি রিহার্সালের সময় আমি যখন রিহার্সাল শুটে যাওয়ার আগে তখনও হয়তো আমি কিছু জিনিস ওকে এটা দেখতে, এখন যেহেতু রিহার্সাল হচ্ছে সো আমি একটা কিছু দেখতে পাচ্ছি, তখনও হয়তো আমি কিছু কিছু কারেকশন করেছি, কিন্তু শুটে যাওয়ার পর 99.9% আমরা কাছাকাছি ছিলাম। রিহার্সালে যা ছিল ওইটাই আমাদের ব্লকে রিহার্সাল আমরা 3 মাস করেছি যেটা বলা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস কিন্তু দর্শক সব সময় জানতে চায়, কারণ একটা চলচ্চিত্র যখন নির্মাণ করা হয় তখন এখানে অনেকজন গুণী অভিনেতা অভিনেত্রী থাকে। তো রিহার্সালের সময় কি আমরা সবাই একসাথে থাকি নাকি একা একা রিহার্সাল করা হয়? যখন আমরা মঞ্চে রিহার্সাল করি সেই জিনিসটা হয়তো মোটামুটি সবাই একসঙ্গেই, হয়তো কোনো দিন দুজনের সিনগুলো নিয়ে আমরা কাজ করব, কোনো দিন হয়তো 5 জনের সিন নিয়ে কাজ করব, তো ওই অনুযায়ী কলগুলো হয়, টাইমিংটা ওইভাবে মেইনটেইন করা হয়। মানে হ্যাঁ, মঞ্চে একটা কি হয় যে অর্গানাইজ ওয়েতে একটা জায়গায় স্পেসে যেহেতু কাজ করা হয়, এখানেও একটা স্পেস থাকে, কিন্তু সেটা যেদিন হয়তো আমার নীলার মানে রিহার্সাল দরকার সেদিন তো বাকিদের দরকার হচ্ছে না, সো তাদেরকে তো আর আসার দরকার নেই, সো সেই অনুযায়ীও আসলে আলাদা আলাদা হয়। আবার কখনো কখনো যখন আমাদের একটা মাল্টিপল কাস্টিং এর সিন হচ্ছে, মানে সবাই মিলে অনসাম্বল কাস্টিং এর সিন হচ্ছে, তখন তো সবাইকে লাগে, তো ওইভাবেও একটা রিহার্সাল হয়। এবং সেটার যদি মোটামুটি সিনগুলো ডেভেলপ হয়ে যায় তখন এটা নিয়ে কম কাজ করা হয়, যেটা কম ডেভেলপ হয়েছে যে সিনগুলো সেগুলো নিয়ে বেশি কাজ করা হয়। এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই যায় আর কি, মানে মঞ্চ থেকে একটু আলাদাই আর কি এখানকার রিহার্সাল প্রক্রিয়া। বাহ, আজকে আমাদের তো সাথে সোহেল মণ্ডল আছেন, কিন্তু এখানে অনেক গুণী গুণী অভিনেতা অভিনেত্রী আছে। সো আপনি যদি বলতে চান ওনাদের ব্যাপারে একটু, ওনাদের কাজ আপনার কেমন লেগেছে, বা ওদেরকে যখন আপনি কাস্টিং করেছিলেন কি চিন্তা করে কাস্টিং করেছেন? আপনি যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছেন আমি সেখানে যাচ্ছি না, কিন্তু আপনি যেখানে যাদেরকে করেছেন যেমন ইন্তেকার দিন আফসার, সবাইকে নিয়ে একটু যদি বলতেন। প্রথমে চিন্তা করেছি যে কাকে কাকে টাকা দিতে হবে না, না, প্রত্যেকটা চরিত্র পুরোপুরি লেখাটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমার যখন মনে হয়েছে যে এই ক্যারেক্টারটার জন্য বেটার হতে পারে, বা আমার নিজেরও কয়েকবার মনে হয়েছে যে ওকে এই ক্যারেক্টারে কি আমি সাজুকে চাই নাকি দিনারকে চাই, বা এই ক্যারেক্টারে কি আমি সাদাতকে চাই নাকি সাজুকে চাই বা আরেকজনকে, এই জিনিসটার ডিসিশন নিতে হয়েছে। আলটিমেটলি আমার দেখতে পেতে হয়েছে কে ওই জায়গাটায় কার কতটুকু ক্যাপাবিলিটিস, কার কতটুকু ভার্সিটিলিটি, এবং কে কোথাও স্যুট করবে প্রপারলি, এইটা ভেবে আসলে কাজগুলো হয়। এর পেছনে কোনো বন্ধুতা নেই বা অন্য কোনো কিছুই কাজ করে না বিশেষ, শুধুমাত্র দরকার গুড অ্যাক্টর হওয়া। এটার জন্য কি আপনার অডিশন ইন্ট্রোডিউস করেছিলেন? অডিশন কিছু ক্ষেত্রে আমরা নিয়েছি, কিছু ক্ষেত্রে নেইনি, কিছু ক্ষেত্রে নেওয়া হয়নি। টাকার প্রসঙ্গ যখন আসলো 2019-2020 সময়, এটাকে আপনি সরকারি অনুমোদনের জন্য অনুদানের জন্য আপনি দিয়েছিলেন। তো এই তখন ওই সরকারি যে ফান্ডটা, এটা তো ইনাফ না একটা ছবিকে করার জন্য, তো অন্যান্য জায়গা থেকে আপনি কিভাবে ব্যাপারটা করেছিলেন? কিছুটা তো আমাদের একটি স্পন্সর ছিল এনবিএল ব্যাংক, তো তারাই গেল, এক ধরনের একটু সাহায্য হলো। এরপরও প্রায় আরও টাকার মতো জোগাড় করার দরকার ছিল। তো আমি তখন প্রায় কপর দক্ষিণের অল্প বিস্তর যা ছিল প্রি প্রোডাকশনে চলে গেছে। এরপরে সহপ্রযোজক হিসেবে যেহেতু সুবর্ণ আমার স্ত্রী, সেই অ্যাডভান্টেজটা পেয়ে গেলাম। প্রপোজ করে এখন স্বামী মানুষ কিভাবে না বলবে, টাকা দিয়ে বেচারা একটা সিনেমা বানাচ্ছে, একটু সহায়তা করলো। এরপরে সত্যি কথা হচ্ছে যে এরপরও অনেকের ডিউ ছিল, সেটা আমরা খুব রিসেন্টলি ক্লিয়ার করেছি। অনেকেরই ডিউ ছিল, আমরা পুরোটা যে সিনেমার সময় ক্লিয়ার করতে পেরেছি এরকম না। আচ্ছা, আমরা বিরতি নিচ্ছি, আসছি একটু পর। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। আবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আজ চতুরঙ্গে আমার সাথে আছে নির্মাতা বদরুল আনাম সৌদ এবং অভিনয় শিল্পী সোহেল মণ্ডল। সৌদ, কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম ফিল্মের ফান্ড নিয়ে।
তো আমরা তো জানি যে আপনার সহধর্মিণী আপনাকে ফান্ড দিয়েছে and অনেক ভালো একটা প্রডিউসার ছিল। ব্যবসা সফল যখন আমরা বলছি, আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন শ্যামাকাব্য ব্যবসা সফল জায়গায় গিয়েছে? এখন কি মনে হচ্ছে যখন ফিল্মটা অলরেডি রিলিজ হয়ে গেছে আপনার? একেবারেই ব্যবসা সফল না আচ্ছা। এই মোমেন্টে একেবারেই ব্যবসা সফল না। এটা অস্বীকার করতে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু দ্য থিং ইজ, আমরা যে রিয়াকশনটা পেয়েছি দর্শকের কাছ থেকে যারা দেখেছে, হয়তো আমাদের প্রচারে কোথাও একটি সমস্যা ছিল বা কি কোনো না কোনোভাবে আমরা ইনাফ দর্শক প্রপার করতে পারিনি, প্রজেকশন বিভিন্ন জায়গায় আমরা পাইনি। সো সবকিছু মিলিয়ে সেটা তো একটা বড় ইস্যু। কিন্তু আমি যতগুলো ফিল্ম দেখেছি, ঈদে এবার 11টা ফিল্ম রিলিজ হয়েছে, দেখা গেছে যে এটার জন্য কিন্তু অনেক মানুষ হলে গিয়ে দেখতে পারেনি, এটাও কিন্তু আমরা বলতে পারি। তো ব্যবসা সফল না এই কথাটা এখন আমরা এখনই বলতে পারছি না। সেটা আমি বলছি যে এখন পর্যন্ত এটি ব্যবসা সফল একেবারেই না, কিন্তু ছবির যাত্রা তো শেষ হয়ে যায়নি। সো কথাটা এই কারণেই বারবার বলছি যে এখন পর্যন্ত একদম আমরা কি কিন্তু সফল ছবিটা কারণ হচ্ছে যে আমরা না যারা দেখেছে তাদের বেশিরভাগ কমিউনিকেট করতে পারছে এবং বেশিরভাগের রিয়াকশন খুব পজিটিভ। অনেকে বলছে যে বাংলা চলচ্চিত্রে এটি একটি নতুন মাত্রা যোগ করেছে। তো এই রিয়াকশনগুলো একটা সিনেমাকে আই গেস আবার সফলও করে তোলে, শুধুমাত্র ব্যবসা সফল করে না। বিচার তো আসলে দর্শকের কাছে ঠিকঠাক মতো আগে পৌঁছাতে হবে। আমার কাছে সবসময় যেটা মনে হয় যে ভালো মন্দের বিচার আলটিমেটলি দর্শকের উপরই ছেড়ে দেওয়া উচিত। এখন আর কোনোটা কখনো অনেক ব্যবসা সফল ছবি আছে, কিন্তু আপনি এখন যদি বিচার করতে চান আসলে এটা অনেক ভালো ছবি না, আবার অনেক কম ব্যবসা করেছে এরকম রিসেন্ট টাইমের অনেক ফিল্ম আছে যেগুলো ঠিকঠাক প্রজেকশনের কারণে, ঠিকঠাক দর্শকের কাছে পৌঁছানোর কারণে সেটা ভালো একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছে। এখন দর্শকের কাছে পৌঁছানোর জন্য আপনারা কি কি স্টেপ নিচ্ছেন সেটা যদি একটু জানতে পারতাম। এখন তো হলের যাত্রাটা, এরপরে দেখা যাক কিছু হয়তো আমরা আরো প্রাইভেট স্ক্রিনিং এর দিকে যাব, বাইরে রিলিজ, এরপর ভাবনা যে এই পুরো থিয়েটার যাত্রাটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা অন্য কিছু ভাববো। যে প্ল্যাটফর্মগুলো আছে আমাদের দেশে, সেই ধরনের প্ল্যাটফর্মে, এটা এখানে হোক বাইরে হোক হোয়াটএভার ইট ইজ। তো ইউজুয়ালি আমাদের থিয়েটার যাত্রাটা কত বছরের হয়, মানে যখন আমরা কোনো মুভি রিলিজ দিই এখন গিয়ে এটা 3 মান্থসের মধ্যে শেষ হয়ে যায় অনেস্টলি। আর কি দেশে এবং বাইরে মিলে 3 মান্থস ম্যাক্সিমাম 3 মান্থস। সম্প্রতি কিন্তু আমরা যেটা বলছিলাম যে এটা কিন্তু পিকচার অ্যাওয়ার্ড, যেটা সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড থেকে শুরু করে অনেক অ্যাওয়ার্ডস অলরেডি কিন্তু ঝুলিতে পড়ে গেছে। কিছু অ্যাওয়ার্ড, অনেক না বলি, কারণ রিলিজ তো হয়েছে কিছুদিন আগে, বেশি দিন কিন্তু হয়নি, কিন্তু এটা রিলিজের আগে পাওয়া কিছু অ্যাওয়ার্ড। তো আমাদেরকে যদি একটু বলতেন ওটার ব্যাপারে দর্শককে। গ্যান্সের সিনেতে প্যারিসে সিনেমাটি 4টা বিভাগে পুরস্কার পায়। একটা হচ্ছে বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে, তারপর বেস্ট সিনেমাটোগ্রাফি, ওরা ওটাকে বেস্ট পিকচার বলে, তো বেস্ট সিনেমাটোগ্রাফি, দেন বেস্ট জুরি মেনশন, আরেকটা হচ্ছে বেস্ট ডায়ালগ। হ্যাঁ, সো এই যে এটা আর অন্য আরেকটা ইয়েতে গ্যান্সের গ্যারনে এটা বেস্ট জুরি মেনশনের পুরস্কারটা পেয়েছে, মোট 5টা সবকিছু মিলে। এন্ড আপনি তো আরো সাবমিট করছেন বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আবার করবো আর কি, মাঝখানে রিলিজের জন্য অনেক কিছুই দেখতে পারিনি। সোহেল, এইখানে যে চরিত্রটা আপনি করেছিলেন এটা খুব ম্যাচিওরড একজন মানুষের চরিত্র, যেখানে আপনি আমরা বলছিলাম যে আরে ধুর আমাকে নষ্ট করবেন নাকি, একটা ভাইরাল কন্টেন্ট দিয়ে দিল। সৌদ ভাইয়ের চরিত্র ছিল এটা বলতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে সোহেল আপনি যে চরিত্রটা পেয়েছেন খুবই ম্যাচিওরড একজন মানুষ, এরকম চরিত্রে আমরা আগে আপনাকে কখনো দেখিনি, কিন্তু এই ম্যাচিওরড একজন চরিত্র, তারপরে এখানে আমরা যখন বলছিলাম এটা সাইকোলজিক্যাল, এখানে মাইন্ডটাকে কিভাবে রিড করে আপনি এই চরিত্রটা আপনি কিভাবে নিজেকে সাজিয়েছেন। আর আমরা কিন্তু লেয়ার নিয়ে আগেও কথা বলেছি, চরিত্রের লেয়ার, এখানে আমরা আপনাকে খুব আলাদাভাবে দেখতে পেরেছি। যখন গানটা চলছিল, যখন পাখি যাও গানটা চলছিল, যেভাবে করে আপনি নীলার দিকে তাকিয়েছিলেন, এই জিনিসগুলো সবকিছু তো অবভিয়াসলি স্ট্রাকচার না, মানে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, যেটা বলছিলাম, যেটা তখনই বলছিলাম যে স্ক্রিন প্লেতে সেই স্ট্রাকচারটা তৈরি আছে।
অ্যান্ড ডাইরেক্টরের একটা ভিশন আছে যে এই চরিত্রটা কোথায় পৌঁছাতে চায়, গল্প অনুযায়ী গল্পের যে পার্সপেক্টিভগুলো আছে সেইটা অনুযায়ী এই চরিত্রটা কোথায় পৌঁছাবে সেটার একটা স্ট্রাকচার ওখানেই তৈরি ছিল। যে ম্যাচিউর ব্যাপারটার কথা বলছেন, সেই ম্যাচিউরিটিটা আনার জন্য চরিত্রের কি কি ডেভেলপমেন্টগুলো লাগবে সেগুলো আমার ভিতরে, আমার চুলটা কি হবে, আমি চশমা পরবো কি পরবো না, আমার কথা ওই যে ভাইয়া যেই ডায়লগ বলার ক্ষেত্রে রিদমটার কথা বললেন, যে টেক্সটটা কতটা কোন রিদমের আজাদ কথা বলবে সেগুলোকে নিয়ে আসা। ম্যাচুরিটির নানা রকম ফর্ম আছে, একটা ছেলেকে বা একটা মেয়েকে কখন ম্যাচুরিড লাগে সেই ম্যাচুরিড এলিমেন্টসগুলোকে ওখানে ইনপুট করানো, তার হাঁটা চলা, তার কথা বলার ভঙ্গি, বা ওই যে সাইকোলজিক্যাল যেই এলিমেন্টসগুলো আছে সেটা তো স্ক্রিপ্টেই ছিল। আজাদের কী কী প্রবলেম, আজাদ অবসাদে ভোগেন, আজাদ একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে, তার নিজেরও সম্পর্কের জায়গাগুলো সে খুব ভালোভাবে ডিল করতে পারেনি, সেই জায়গা থেকে এই চরিত্রটা কি কি বিহেভিয়ার করতে পারে সেগুলো টোটাল জিনিসটাই আসলে একটা স্ট্রাকচার ওয়েতে ছিল। সেটাকে আমি অ্যাডপ্ট করার চেষ্টা করেছি থ্রু মাই ক্রাফটম্যানশিপ। অ্যান্ড অবশ্যই বাকিটা ক্রেডিট হচ্ছে ডাইরেক্টরের, যিনি আসলে মোল্ডিং করে ওই জায়গাটায় আমাকে একটা শেপ ক্রিয়েট করে দিয়েছেন যে দিস ইজ আজাদ। সো দিস ইজ দ্য সিনারিও আসলে। থ্যাংক ইউ। আর এর মধ্যে ডিরেক্টর সাহেবকে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে উনি যেভাবে করে অ্যাক্টিং করেছে আপনি কতটা এখানে ইনপুট দিতে হয়েছে, নাকি আমাদের সোহেল মণ্ডল কিন্তু অনেক গুণী একজন অভিনেতা, যিনি একদম আমরা বলি যে মঞ্চ থেকে উঠে আসা অভিনেতা, যার ক্রাফটম্যানশিপ অনেকটাই পারদর্শী অন্যান্য সমসাময়িক অ্যাক্টরদের কাছ থেকে। কিন্তু আমি কিন্তু এই গুণগুলা কেন আমি বলছি, কারণ আমাদের কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জার্নি শুরু হওয়ার কথাই হচ্ছে মঞ্চ থেকে, কিন্তু সমসাময়িক কিন্তু ব্যাপারটা এখন হচ্ছে না। এরকম হতেই হবে, নট রিয়েলি, একদমই তাই। আমরা জানতে চাই ব্যাপারটা আসলে ব্যাপারটা যে মঞ্চ থেকেই শুরু হতে হবে, ব্যাপারটা শেষের প্রশ্নটার অ্যানসার আগে করছি শুরু হতে হবে এরকম কোনো কথা নেই। আমরা করার জন্য বিখ্যাত অভিনেতা অভিনেত্রী দেখেছি যাদের না মঞ্চের ব্যাকগ্রাউন্ড আছে না কোনো ইনস্টিটিউট ব্যাকগ্রাউন্ড আছে, ভীষণ স্পন্টেনিয়াস, ভীষণ ভালো, এরকম ভীষণ ভাবেই আছে এবং এটাকে তুচ্ছ করার কিছু নেই। আর জার্নি যেটা বললেন সোহেলের সঙ্গে, সেটা হচ্ছে কি, আমি পারতপক্ষে বিশ্বাস করি অভিনেতা এবং নির্দেশক এদের জার্নিটা একসঙ্গে না হলে একজন এগিয়ে যায় একজন পিছিয়ে যায়, তখন সর্বোপরি সিনেমাটা পিছিয়ে যায়। তো সেখানে আমার কতটুকু ইনপুট, ওর কতটুকু গ্রহণ করা, এই সব কিছুর চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা জার্নিটা একসঙ্গে করতে পেরেছি, একসঙ্গে চরিত্রটা নিয়ে এগিয়েছি, একসঙ্গে সেটা এক্সিকিউশন হয়েছে দুই তরফ থেকেই। একদম হ্যাঁ, কোলাবোরেশনটা ছিল আমাদের। না হলে কোনো চরিত্র নির্মাণ হয় না, বা কেউ একজন আগানো কেউ একজন পেছানো, তখন শুধুমাত্র সিনেমাটি পিছিয়ে যায়। বাহ, সিনেমার গানের গল্প তো আমরা অনেকবার শুনে ফেলেছি, কিন্তু গানের গল্পে যখন আমরা যাচ্ছিলাম আপনি বলেছিলেন যে এই যে গানটা একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করলো, It's like a sequence. It's like a sequence, and এই সিকোয়েন্সিংটা যখন আপনারা সিনেমাটোগ্রাফি থ্রুতে আমরা দেখছি অনেকটুকু, যেখানে আমি দেখছিলাম যে নীলা ডান্স করছে, আপনি তাকিয়ে আছেন, এই যে ব্যাপারগুলো, এই ডান্স না, একটা মুভমেন্ট ছিল, আর ওটা ওই গানের বৃষ্টির মধ্যে একটা হঠাৎ করে নাচ মনে হয়েছে। হ্যাঁ, তো হঠাৎ করে এই যে ব্যাপারগুলো, এগুলা কি সোদ ইমাজিনেশনের মধ্যে আনে দেখে আমরা দেখতে পাই, নাকি এটা সিনেমাটোগ্রাফার আপনাকে কোনো আইডিয়া দেয়? কারণ একটা মুভি কিন্তু সবার একটা সম্মিলিত একটা প্রযোজনা, একটা মুভি অলওয়েজ সম্মিলিত একদম। কিন্তু আমি লেখক হিসেবে যেটা আমার হয়, আমি এটা নির্দেশক প্রসঙ্গে বলছি না, আমি লেখার সময় থেকে শুরু করি পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করা। তো আমার মাথায় এক ধরনের চলচ্চিত্র আগে তৈরি হয়, তারপরে আমরা সেটার এক্সিকিউশনের চেষ্টা করি, সেটা সবার মাধ্যমে করি, কারণ ওই ক্রাফটটি ওখানে সবার সহায়তা না হলে ওই যেটা আমি আগে দেখেছি সেটার কোনো ধারে কাছে কোথাও পৌঁছানো সম্ভব না। সো এখানে যার যার ক্রেডিট, প্রত্যেককে তার ক্রেডিট দিতে হবে। সিনেমাটোগ্রাফার অবভিয়াসলি হি ইজ এ ফ্যান্টাস্টিক পারসন, আমি জানি যে আমি এটা দেখতে চাই, কিন্তু এই দেখাটা নির্ধারণ করে দেয় সে তার ফ্রেমের মধ্যে, যে ফ্রেমটা হয়তো আমরা আলোচনা করি বা ঠিক করি, কিন্তু ওখানে ছোট ছোট জিনিস থাকে। আমি যেমন বিশ্বাস করি যে একটা ফ্রেমে কি থাকবে
তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কি থাকবে না। একদম। তো এরকম অনেক কিছুই থাকে, অভিনেতা কি করবে তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কি করবে না। তো এইভাবে সবাই মিলে আগাই। সো সিনেমা, সো গানের ক্ষেত্রেও এই জিনিসগুলো হয়েছে, গানের যে ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রেও যেটা করেছেন We talked. এটা কিছুটা একটা তো বললামই যে স্ক্রিন প্লেতে একটা স্ট্রাকচার দেয়, ভাইয়া একটু আগে বললোই, পাশাপাশি গানের যে একটা, যখন গানটা আমরা কমপ্লিটলি শুনতে পাই তখন আরেকটা ভিজুয়াল মাথার মধ্যেই তৈরি হতে থাকে। তো এটা একটা কম্বিনেশন, কোলাবোরেশন করে ওইটা সিনেমাটোগ্রাফারের সাথে আলোচনা করে তাহলে এটা ফ্রেমিংটা কি হবে। So দুটো মিলেই গানের হয়। শিল্পী নির্বাচন কে করেছিল, মিউজিক ডিরেক্টর নাকি সৌদ নিজে? শিল্পী নির্বাচন না বলে যদি বলি শিল্পী প্রস্তাব, তাহলে বলতে হয় সুবর্ণা করেছিল, সুবর্ণা মুস্তাফা। আর মিউজিক ডিরেক্টর একটু ভয় পাচ্ছিল অ্যাপ্রোচ করতে, পণ্ডিত অজয় চক্রবর্তী। তো সেই ক্ষেত্রে সুবর্ণা বলেছিল যে তার মারবে না, হয় হ্যাঁ বলবে, না হলে না দ্যাটস ইট। বাহ। আমি গানের ব্যাপারে তো আমরা শুনলাম। সোহেল, আপনার কাছে, আপনি তো অনেক কাজ করছেন একসাথে, শ্যামাকাব্য আপনার জন্য একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কিরদার নিয়ে এসেছে আপনার কাছে। এখন যে কাজগুলো করছেন, সমসাময়িক এখন কাজগুলো করছেন, এই এক্সপিরিয়েন্সটা, এই ক্যারেক্টার এক্সপিরিয়েন্স আপনাকে কতটা হেল্প করছে? নানাভাবে হেল্প করছে। ইচ অ্যান্ড এভরি প্রজেক্ট আমাদের এক্সপিরিয়েন্স ক্রিয়েট হয়। আর অভিনেতার না জার্নিটা কখনো শেষ হয় না। আমি যতদিন সুযোগ পাবো কাজ করার, ততদিনই আমাকে আসলে শিখে যেতে হবে, আদারওয়াইজ ইট কোয়াইট ইম্পসিবল নতুন কিছু ক্রিয়েট করা। এটা প্রত্যেকটা ক্রিয়েটিভ পার্সনের, আমি নির্দেশক হিসেবে এবারও যখন কাজ করেছি কিছু শিখিনি, বা যখন আজকেও আসি এখানে তখনও কি আমি কিছু দেখছি না বা কিছু শিখছি না, নতুন কিছু দেখছি, আমাদের চারপাশের চরিত্রগুলো প্রতিটা মোমেন্টে শিখতে হচ্ছে। তো সেই জায়গা থেকে এইটার যে জার্নিটা হলো আমার, এই জার্নিটা অবশ্যই আমি যে এক্সপিরিয়েন্স, এখানে যে ভুলগুলো করেছি, এখানে যেই চরিত্র নির্মাণের ক্ষেত্রে ছোট ছোট যে জিনিসগুলো আমি এখানে এক্সপিরিয়েন্স করেছি তৈরি করতে গিয়ে, সেটা নিশ্চয়ই আমি নতুন কোনো একটা চরিত্রগুলো এইটুকু পরিশ্রম তখন আর করতে হবে না, এইটা আমার তখন কাজে লাগবে, তখন হয়তো নতুন একটা প্রবলেমে পড়বো, নতুন একটা চ্যালেঞ্জে পড়বো। কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন কি করতে হবে না সেটা নিয়ে বলছিলেন, তো এখানে আজাদের কি করতে হতো না সেটা নিয়ে একটু ছোট্ট করে শুনবো। আজাদকে কি করতে হতো না, আজাদ ভীষণ সাটেল একটা মানুষ, মানে আজাদ অনেক কিছু করতেই পারবে না, অনেক কিছু করতেই পারবে, যেমন একটা শুনি। সে হাসে না, মাত্র একবার বা দুবার হাসি দেখা গেছে পুরো সিনেমাতে, সে একবার দুবার সে তার স্মাইল ফেস, তাও শ্যামার সাথে যখন আজাদের মুভমেন্ট খুব মিনিমাম, খুবই মিনিমালিস্টিক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে সে। সো কি করবেন, আমি সেই যে আমি অনেক হাত নাড়ছি, অনেকের কথার মাঝে ঢুকে যাচ্ছে, আজাদের হাঁটার বিশেষ ভঙ্গি আছে। তারপরে কথা বলার সময় সে শোনে, বলে কম, শোনে বেশি, আবার যখন বলে তাও সেই কমফোর্ট জোনটা লাগে ওর কথা বলার জন্য। সেরকম অনেক কিছুই আছে। আজাদ যেরকম ইন্ট্রোভার্ট ছিল, সোহেল কি ব্যক্তি জীবনে তেমন ইন্ট্রোভার্ট? এই জায়গায় আজাদের সাথে সোহেলের অনেক মিল। সোহেল ব্যক্তিগতভাবে ভীষণ ইন্ট্রোভার্ট। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর। আবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আর চতুরঙ্গে আমার সাথে আছে নির্মাতা বদরুল আলম সৌদ এবং অভিনয় শিল্পী সোহেল মণ্ডল। আমরা গল্পের অনেকটুকু চলে এসেছি, এখন আমরা সম্প্রতি যা জানতে পেরেছি যে স্টার সিনেপ্লেক্স থেকে আপনি আপনার সিনেমাটি নামিয়ে ফেলেছেন। আমরা জানি গল্পটা কি, কিন্তু আপনার মুখে থেকে শুনতে চাই। আচ্ছা, যেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্সে আমাদের 4টা শো দেওয়া হয়েছিল রোজ। তো আমরা যখন পুরো টিম পৌঁছাই, আমরা 3rd শোটা একসঙ্গে দেখব বলে ঠিক করেছিলাম। তো গিয়ে দেখি যে খুব বাজে প্রজেকশন কোয়ালিটি। সো আমরা সেটার নিয়ে একটু হইচই করি। পরবর্তীতে আমি সিনেপ্লেক্স একটি প্রেস কনফারেন্স করেছে, সেখানেও দেখেছি রুহেল ভাই বলেছে যে ওনাদের ওখানে বসে ওই প্রেস কনফারেন্স ওর র্যান্টিংটা করা ঠিক হয়নি। বাট টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, এবং সরি রুহেল ভাই, আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি ওই মোমেন্টে না, ওটা ছিল ইনস্ট্যান্ট রিয়াকশন। এবং এরকম না যে আমরা আসলে কোনো প্রেস কনফারেন্স ওখানে করছিলাম। ব্যাপারটা হচ্ছে যেহেতু প্রেস জানে যে আমরা চলচ্চিত্রটি দেখতে যাচ্ছি, ওরা ওখানে উপস্থিত ছিল এবং আমাদের রিয়াকশনের টাইমটা ওরা ওখানেই ছিল। সো ওইভাবে কথা হচ্ছে, আমরা কোনো কিছু অর্গানাইজ করে করিনি। আর
পরের দিন ওই দিনের থার্ড শোটা দেখার পরে আমি খুব আপসেট ছিলাম। আমি 5-6 মিনিট দেখার পরে দেখতে পারিনি। আমার মনে হচ্ছে যে এটা এক ধরনের দর্শকের সঙ্গে প্রতারণা। এবং তখন আমি হল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, একজনকে পেলাম, সে কোনো অ্যান্সার দিতে পারলো না। আরেকজনকে ফোনে ট্রাই করছিলাম, 1 ঘন্টা ধরে পাইনি। এবং এর পরবর্তীতে ওই শোটা আমার মনে হচ্ছিল যে ক্যান্সেল করে দিই, বাট সেটি তো আর আমার পক্ষে সম্ভব না। প্রজেকশনিস্টকে ধরার চেষ্টা করছিলাম, কেউ কোনোভাবে এগিয়ে আসছিল না। তারপরে আমরা শেষ পর্যন্ত হল ম্যানেজমেন্টের একজনকে পাওয়া গেল, তাকে বললাম যে এই হল চেঞ্জ না করলে আমরা সিনেমা এইভাবে চালাতে চাই না। তো বললো যে রাত্রে সন্ধ্যার শোতে হল চেঞ্জ হয়ে যাবে। সেইটা শেষ পর্যন্ত ওরা হলটা শিফট করতে পারেনি, হয়তো ওদের টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল। বাট আমরা প্রায় হাউসফুল একটা ফিল্ম আমরা শোটা ক্যান্সেল করেন। সেটা আপনারা আমি পড়ছিলাম যে আপনার দ্বিতীয় দিনই সেটা একটা দ্বিতীয় দিন যেটা হচ্ছে আমাদের হল চেঞ্জ হয়েছে। সো প্রজেকশনটা একটু বেটার ছিল, কিন্তু আমার এর মাঝে এই কদিনে আমি আবার বলছি যে আমি হল কর্তৃপক্ষ এই ব্যাপারে কতটুকু অবগত আমি সত্যি জানি না, কিন্তু হল ম্যানেজমেন্ট যারা, তারা ডিরেক্টরদের সঙ্গে প্রতি মোমেন্টে ব্যবসায়িক যে হুমকি ধামকিগুলো দিয়ে থাকে, যে ছবি না চললে নামিয়ে নেব, এই জিনিসগুলো না করলে সম্ভবত ভালো করবেন। কারণ আমি ব্যক্তিগতভাবে একজন নির্মাতা হিসেবে জানি যে হলে সিনেমা না চললে সিনেমাটি নামিয়ে নেওয়া হবে, এটি সবচেয়ে স্বাভাবিক গল্প এবং এটি ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে স্বাভাবিক গল্প। এটা আমাকে প্রতিদিন রিমাইন্ডার দেওয়ার দরকার নেই, সেটি আমার জন্য ভীষণ অসম্মানজনক হয়ে যায়। সেটা রিলিজের আগ থেকে শুরু করে যেদিন আমি নামিয়ে নিয়েছি, আমি সকালে ডিসিশন নিয়েছি, তার আগের রাত পর্যন্ত। এটি হচ্ছে গল্প। আর ঠিক আছে, সিনেমা একভাবে এই ঘটনার কারণে আর্থিকভাবে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে, বাট আমার মনে হচ্ছে যে আমি আমার সম্মানটুকু রাখতে চাই, এতটুকুই। এবং আমরা পরবর্তীতে একটা গরমিল শুনেছি, সেটা যদি একটু কথা বলতে চাই না। আচ্ছা, ঠিক আছে। আমার একটা প্রশ্ন ছিল, যখন আমরা মুভি স্ক্রিনিং করি, এই মুভিটার স্ক্রিনিং কোথায় হয়েছিল? প্রথম প্রিমিয়ারটা কোথায় হয়েছিল? কারণ আপনি বলছেন যে প্রজেকশন ঠিক ছিল না। হ্যাঁ, আমরা প্রথম প্রিমিয়ারটা করি আগারগাঁওয়ে। সেটা মোটামুটি একটা প্রজেকশন, ন্যাশনাল আর্কাইভ, ওখানে ডিসিপি ছিল না, বাট ঠিকঠাক ছিল। কিন্তু আমি তো এই সিনেমাটি অসংখ্যবার দেখা, এটার নির্মাণ থেকে শুরু করে এটার এডিট করা, আমার গ্রেডিংয়ের সময় আমি প্রত্যেকটা ফ্রেমের মধ্যে উপস্থিত। সেখানে গ্রেডিংয়ে আমি পুরোটা ওদের যেখানে গ্রেড করেছি কলকাতায়, না কালার গ্রেডিংয়ের কথা, কালার গ্রেডিংয়ে কলকাতায় করা এডিট, এবং ওদের যেটা করা হয় দ্যাটস লাইক এ থিয়েটার হল। সো ওইখানে আমি পুরো সিনেমাটা তো প্রত্যেকটা ফ্রেম দেখে আসি। সো আমি জানি যে সিনেমাটা কি, আমার মাথায় আছে। সো যখন প্রজেকশন মন্দ, এবং সেটা কতটা মন্দ সেটা আমার চেয়ে ভালো কিন্তু আর কেউ জানে না। যখন হল চেঞ্জ করে অন্য হলে দেয়া গেল, তখন আর কি দিনকে দিন রাতকে রাত দেখা গেল। এর আগে দিনকে রাত মনে হচ্ছিল, আর রাতকে অন্ধকার মনে হচ্ছিল। আরেকটি কথা আমি বলতে চাই, এটি একটু অনুচিত হয়েছে। প্রথম ওনারা, রুহেল ভাই যেমন পরবর্তীতে ওনার প্রেস কনফারেন্সে স্বীকার করেছে যে 3 নম্বর হলের প্রজেকশন সিস্টেম কিছুটা মন্দ। রুহেল ভাই আবার, থ্যাংক ইউ রুহেল ভাই, আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি আবার বলেছে যে আমাকে যে পোকটা করা হয়েছে সেটা অনুচিত হয়েছে, উনি পার্সোনালি সরি বলেছেন। কিন্তু গল্পটা হচ্ছে প্রথম 3টি শো ওই হলে চলেছে। এখন হল ম্যানেজমেন্ট আগে কেন চেক করবে না যে এইখানের স্ক্রিনটা তো এরকম, তাহলে একটু ডার্ক মুভিটা এখানে না দিয়ে অন্য কোথাও দেই? এটি একদম হল ম্যানেজমেন্টের দায়িত্ব। আর প্রথম 3টে শোতে না একটা সিনেমা ডাই ডাউন করার জন্য যথেষ্ট, যখন দর্শক বাজে প্রজেকশন দেখছে। একদম। আর শিল্পী হিসাবে একটা আপনার সিনেমা যেখানে আপনি নায়ক চরিত্রে আছেন, সেটা নামিয়ে নেওয়া হলো, এটা সোহেল মণ্ডল কিভাবে দেখছে বা কেমন লাগছে আপনার এই জিনিসটার জন্য? আমার প্রজেকশনটা ঠিক হয়নি, আমরা যেটা বলছি আর কি। ওই জায়গা থেকে একদমই পূর্ণ স্বাধীনতা আছে নির্মাতার, যে তার সিনেমাটা কোথায় প্রজেকশন করবেন কি করবেন না।
আমার কাজ যতটুকু ছিল অভিনয় করা। হ্যাঁ, আমরা সবাই চাই যে আমার সিনেমা নির্মাণের পর সেখানে সর্বোচ্চ সংখ্যক দর্শক দেখুক, প্রজেকশনটা ঠিকঠাক হোক। এটা আমরা জাস্ট, আমি কখনোই বলি না যে আমার সিনেমাকে সাপোর্ট করুন, এটা আমি দয়া দাক্ষিণ্যে একদমই বিশ্বাস, ব্যক্তিগতভাবে আমিও না। আমি বিশ্বাস করি আমার কর্মে, আমি বিশ্বাস করি আমার গল্পে, আমি বিশ্বাস করি আমার নির্মাণে। আমার নির্মাণ ভালো হলে, আমার গল্প ঠিক থাকলে, আমার চরিত্র যদি আমি ঠিকঠাক পারফর্ম করি, দর্শক দেখবে, সেটা যে কোনো ওয়েতেই হোক। আমার জাস্ট দর্শককে পর্যন্ত পৌঁছাতে হবে, আমি শুধু ওইটুকু সহযোগিতা চাই। সরি ভাই, এখন দর্শককে পৌঁছানোর জন্য আমরা কি কি করছি, আপনাদের এন্ড থেকে কিভাবে কাজ করা হচ্ছে? এর পরবর্তীতে আমরা হয়তো কিছু প্রাইভেট স্ক্রিনিং এবং বিভিন্ন জেলাগুলোয় আমরা কিছু স্ক্রিনিং এর চিন্তা ভাবনা করছি, বাট এটা না এখন আমরা বসিনি একসঙ্গে, কারণ সবকিছুই কখনো কোনো ধাক্কাটা সামলাতেও নিজেদের একটু সময় লাগে। সেটা সোহেলের মতো করে একটু সময় লেগেছে, আমারও আমার মতো করে একটু সময় লেগেছে। সো কাল পরশুর মধ্যে আমরা ফুল টিম আবার বসবো, কিছু স্ট্র্যাটেজি যেভাবে দর্শকের কাছে আমরা পৌঁছাতে পারি এবং আমাদের সর্বাত্মক দিয়ে সর্বোচ্চ সংখ্যক দর্শকের চেষ্টা করবো, সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক। আশা করছি সিনেমাটা যাত্রা শেষ হয়ে যায়নি, আমাদের চেষ্টাটা থাকবে, দেখা যাক। Let's see and let's hope for the best. আমরা এখন অনেকটা শেষের দিকে চলে এসেছি। নতুন প্রজন্মের অ্যাক্টরদেরকে কিভাবে প্রিপেয়ার্ড হতে হবে আমরা সেটা সোহেল মণ্ডল থেকে শুনে নিব, তারপর আমি সোহেলের কাছে আসবো। প্রিপেয়ার এটা বলার মতো মানুষ আমি না, আমি নিজেও এখন শিক্ষানবিশ, আমি শিখছি, শেষ দিন পর্যন্ত শিখবো। আমি জাস্ট এইটুকু বলে যে হোপটা বজায় রাখা, ড্রিমটা বজায় রাখা, পরিশ্রম করা, হার্ডওয়ার্ক করা এবং পরিশ্রমটা করে যাওয়া। আসলে সাফল্য জিনিসটা কোথাকার পরিশ্রম সেটা আমি জানতে চাচ্ছি, আপনি একটা রোড ম্যাপ দেন। পরিশ্রম একটাই, যে কোনো, আপনি যখন পেইন্টিং করবেন, পেইন্টিং এর জগৎটা নিয়েই থাকতে হবে। আপনি যখন মিউজিকটা করবেন, আমি জানি যে আপনি মিউজিশিয়ান, সো আপনাকে রেওয়াজ করতে হয়, সো এই রেওয়াজটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। আপনার সাফল্য আসবে কি আসবে না, ইউ নেভার নো, বাট আপনি আর্টটাকে ভালোবাসেন, আপনি করে যান। আমি কখনোই এটা নিয়ে অভিনয় করিনি। আমি যখন অভিনয়টা খুবই অ্যাক্সিডেন্টাল আসা, কিন্তু যখন আসছি, যখন আমি এটার প্রতি প্রেম, এটার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, তখন এই কাজটাই করতে চাইছি। এখান থেকে আমার কী আসবে, কী হবে, এটা কখনোই চিন্তা করিনি। বাট একটা সময় আমি এটা পরিশ্রম করতে 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 হয়তো কোনোভাবে এটা হয় যে অনেকে বলে লাখ বা হ্যাঁ, বাট আমি পরিশ্রমকে সবসময় প্রায়োরিটি দিই, যে পরিশ্রম করে গেলে একজন কম ক্রিয়েটিভ মানুষও একটা সাফল্য তা পায়, কারণ পরিশ্রমটা খুব ইম্পর্ট্যান্ট। সো ওই জায়গা থেকে বলবো যে অ্যাজ আ পারফর্মার হিসাবে আপনার ড্রিমটাকে আপনি দেখতে থাকেন, প্যাশনেট থাকেন, সেটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক তারপরের চিন্তাটা আপনার কর্মই আপনাকে ওখানে নিয়ে যাবে। তো দর্শকদের জন্য কি বলতে চান? আমরা একদম শেষ দিকে চলে এসেছি। সবাইকে ধন্যবাদ। আমরা মোটামুটি অনেক দিনের একটা যাত্রা করলাম শ্যামাকাব্য নিয়ে, এবং যাত্রাটি এখনও বর্তমান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা সিনেমাটি দেখেছেন তাদের ভালো এবং মন্দ লাগা দুটোকেই আমরা প্রাধান্য দেই, দুটোই আমরা সমান গুরুত্ব সহকারে নিই। আর আমাদের যদি শ্যামাকাব্য কারো ভালো লাগে না থাকে, আমরা পরবর্তীতে আরো বেটার ফিল্ম করার চেষ্টা করব। থ্যাংক ইউ অল। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন। সঙ্গে থাকুন 24 ঘন্টা।